তারা বঙ্গবন্ধু ছাড়া বোঝে না ভাই। আমাকে এখানে খামাখা নিয়ে আসছো, হাবিব ভাইয়ের সামনে একটা লজ্জা পাবো, তাকে আমি ভাই ডাকি, সে আমাকে ভাই ডাকে, এটা একটা লজ্জাস্কর ব্যাপার। বঙ্গবন্ধু ছাড়া আমি বুঝি না ভাই কিছু। না সেটা ঠিক আছে, আমি ওখানেই আমরা আলোচনাটা করব, সমস্যা নেই, কিন্তু বর্তমানটাকে তো আপনি কোনোভাবেই আপনি কোনোভাবে অস্বীকার এটাকে করবো না, না 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 না, অস্বীকার আমার করার সুযোগ অস্বীকার, নেই। না জি, না। আমরা সেই কারণে সেভাবে আমরা আলোচনাটা করছি। হাবিব ভাই আপনি দয়া করে বলবেন। জি। না, এখানে আমি ফারুক ভাইকে আশ্বস্ত করতে চাই যে আপনি কোনো বিব্রতের অবস্থা পড়বেন এমন কোনো কথা আমি বলবো না। আপনি অসম্মানিত হবেন এটা আমি কোনোভাবে চাইবো না। আমি ইতিহাসের ধারা থেকে আমি কথাগুলি বলবো। এখানে বঙ্গবন্ধুর সাথে জিয়া রহমানের তুলনা আমি কোনোভাবেই করছি না, করবো না। বঙ্গবন্ধু জায়গায় অনেক বিশাল। উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটাকে উনি সংগঠিত করেছেন। এ ব্যাপারে কারুর কোনো রকমের অন্য কেউ দ্বিমত করলে আমি অন্তত করব না। আমি ইতিহাসের সত্যটাকে আমি ধারণ করি, ওইটা আমি বলি। এখানে স্বাধীনতা যুদ্ধের যে কথা সেগুলিও নিয়ে ওখানে আসছে না। তবে একটি কথা বলবো যে মুক্তিযুদ্ধে আমরা অনেকে অংশগ্রহণ করেছিলাম। আমরা অনেকে বীরত্ব উপাধি আমাদের পেয়েছিল, অনেকে সেক্টর কমান্ডার ছিল। কিন্তু যে কোনো ভাবেই হোক, জিয়া রহমানের সুযোগ হয়েছিল। ধরেন জিয়া রহমানের যদি পোস্টিং ওই সময় চিটাগাং না হতো, সিলেট থাকতো, অথবা কুমিল্লা থাকতো, অথবা গাজীপুরে থাকতো, তাহলে জিয়া রহমানের পক্ষে কি ওই স্বাধীনতার পক্ষে প্রথমে নিজে, পরে বঙ্গবন্ধুর পক্ষে ওই স্বাধীনতার ঘোষণা দেওয়া সম্ভব হতো? তার ধরে নিতে হবে আল্লাহ পাক তাকে ওই জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার অতীতে হয়তো দেশের প্রতি স্বাধীনতা থাকতে পারে, সেনাবাহিনীতে চাকরি করার পরও দেশমাতৃকার স্বাধীনতার কথা তার বুকে সে ধারণ করতেই পারে, যে কারণে ওই সময় তার ওই জায়গাটা ছিল। এবং এটা বাস্তব। বঙ্গবন্ধু দেশের রাষ্ট্রপতি ছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। সেই তাদের অধীনেই কিন্তু সেক্টর কমান্ডার গুলি ছিল, সরকার পরিচালিত হয়েছে। এখন ব্যাপারটা হলো যে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে গেলেন, জিয়া রহমানকে দিয়ে ষড়যন্ত্র করে ধরেন আপনার সোয়াজ জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য পাঠিয়েছিল, ওখানে গিয়ে অ্যাম্বুশে তাকে মেরে ফেলা। একটা পরে যখন ঢাকার যখন শুরু হয়ে গেল, ওনার কাছে খবর গেল, যার পর তখন উনি ওই সোয়াজ জাহাজের ওখানে না গিয়ে উনি বিদ্রোহ করলেন। বিদ্রোহ করলেন, রিভোল্ট করলেন, এবং উনি ফিরে আসলেন। ফিরে এসে ওনার কমান্ডিং অফিসার জানজুয়া ছিল, জানজুয়া সব পাকিস্তানের সমস্ত আর্মিদেরকে উনি গ্রেপ্তার করেন। ওনার সাথে আরো কর্নেল ওলি আরো যারা যারা ছিল, মির শকর টকর যারা আরো ছিলেন, এটা তাদেরকে গ্রেপ্তার করলেন, তাদেরকে মেরে ফেললেন। তাহলে প্রথম উনি কিন্তু রিভোল্টটা করলেন। তারপরে উনি চলে গেলেন কালুরঘাটে। সেখানে প্রথম উনি নিজের সুপ্রিম অথরিটি হিসাবে উনি স্বাধীনতা যুদ্ধের হিসাব করেছেন। তারপরে বাস্তব অর্থে যখন বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশে কিছু ছিল না, বঙ্গবন্ধু বাস্তবতা, বঙ্গবন্ধুর নামেই ঘোষণা দিতে হবে, যখন ওনাকে বোঝানো হলো, উনি ওই বাস্তবতাটা বুঝেই কিন্তু বঙ্গবন্ধুর নামেই ঘোষণা দিতে প্রস্তুত হচ্ছেন। উনি আওয়ামী লীগ নেতারা বলেছিলেন যে আপনারা লিখে দেন কি আমাকে বলতে হবে এই পরিস্থিতিতে। যখন আওয়ামী লীগের লোকেরা লিখে দেন নাই, তখন উনি নিজে স্বপ্রণীত হয়ে অন বিহাফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই নামে কিন্তু উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। অস্বীকার করার কোনো উপায় নেই। না, তারপর এটা উনি, অস্বীকার করবো না। হ্যাঁ, এবং জিয়া রহমান নেতাকে স্বীকার করে নিয়েই তো ওনার নামে ঘোষণা করেছেন। এবং জিয়া রহমান জীবদ্দশায় যতদিন ছিলেন, একদিনও বঙ্গবন্ধুর নামে কোনো বাজে কথা উচ্চারণ করেন নাই। এবার আসেন, এরপরে জিয়া রহমান 1 নম্বর সেক্টর কমান্ডার, তারপর জিয়া রহমান জেট ফোর্সের কমান্ডার। জিয়া রহমানকে বীরত্ব উপাধি দিয়েছে কোন সরকার? আওয়ামী লীগের সরকার। জিয়া রহমান ভাগ্য তার ওই জায়গায় নিয়ে গেছে, উনি সিনিয়র ছিলেন সেনাবাহিনীর মধ্যে, জেনারেল শফিউল সিনিয়র ছিলেন, রিভোল্ট করার ক্ষেত্রে উনি সিনিয়র। যখন সেনাপ্রধান, স্বাধীন বাংলাদেশের যখন সেনাপ্রধান কাকে করা হবে, তখন যখন একটা চয়েস আসলো যে কাকে করা হবে, তখন এই জায়গায় আমি নির্দ্বিধায় বলবো 1965 সালের খেমকরণ সেক্টরে জিয়া রহমানের সেই ভূমিকা, ইন্ডিয়ান ট্যাঙ্ক বাহিনীকে প্রতিহত করা, তাদেরকে থামিয়ে দেওয়া, ধ্বংস করা। এরপরে পাকিস্তান সরকার তার খেতাব দিয়েছিল। ইন্ডিয়ার পক্ষ থেকে একটা চাপ ছিল জিয়া রহমানকে কোনোভাবে সেনাপ্রধান করা যাবে না। যে কারণে শফিউল্লাহর নাম যখন প্রস্তাব আসলো জেনারেল উসমানীর কাছে, জেনারেল উসমানীকে জেনারেল শফিউল্লাহ নিজে সাক্ষাৎকারে বলেছেন যে আমি জেনারেল উসমান সাহেবকে বললাম, স্যার জিয়া রহমান আমার চেয়ে সিনিয়র, অতএব স্যার তাকেই করেন। প্রথমে যদি চেইন অফ কমান্ড ভঙ্গ হয়ে যায়, তারপর সেদিন ইন্ডিয়ার চাপ পারে নাই জিয়া রহমানকে ডেপুটি চিফ অফ স্টাফ, যা পৃথিবীর ইতিহাস কোথাও নেই, ডেপুটি চিফ অফ স্টাফ করা হলো। উনি মেনে নিলেন যে সদ্য স্বাধীন দেশকে গড়তে হবে, গঠন করতে হবে। আপনি দেখেন 1972 সালের পর থেকে 1975 সাল পর্যন্ত নভেম্বর আগ পর্যন্ত জিয়া রহমানের নাম কিন্তু কেউ ওইভাবে এখানে উচ্চারিত হয়নি, তার উনি কোন ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন না। এখন যে জিনিসটা ফারুক ভাইয়ের কাছে ইনফরমেশন, ফারুক ভাইয়ের মতো ফারুক ভাই বলতে পারেন ওনার কাছে ইনফরমেশন থাকতেই পারে। আমার কাছে যে ইনফরমেশন সেটি হলো এই, আজ পর্যন্ত এই পৃথিবীতে
প্রথম কথাই পৃথিবীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর এত মেজরিটি পাওয়ার পর তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকার গঠন করতে দেয় না, এই অসভ্যতা পৃথিবীতে কেউ দেখায় নাই। পাকিস্তান সরকার তার দেখিয়েছে, বঙ্গবন্ধুকে সেদিন সরকার গঠন করতে দেয়নি, যার কারণেই আমাদের সেদিন কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করতে যা পৃথিবীর ইতিহাসে নেই। আবার দেখেন, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে হত্যা করে, কু করে, মেসাকার করে কেউ কিন্তু ক্ষমতা আর কাউকে দেয় না, অন্য কাউকে বসায় না। 1975 সালের 15 আগস্ট যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হবে, কেন এই বঙ্গবন্ধুর এত কষ্ট করলেন, তাকে কেন সবরে হত্যা করা হলো, কারা করলো, অবশ্যই খুঁজে বের করার দরকার আছে। তো এইটা যদি জাসদ সৃষ্টি না হতো, ছাত্রলীগের বিভাগ না হতো, জাসদ সৃষ্টি নাহলে গণবাহিনী সৃষ্টি হতো না, গণবাহিনী সৃষ্টি নাহলে কর্নেল তাহের বিপ্লবী সৈনিক সংস্থা করতো না। এই সমস্ত করে 74 সালে যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ আমি বলবো, অনেকেই বলে আওয়ামী লীগের সাথে দুর্ভিক্ষ, অনেক লোক মারা গেছে, স্বীকার করতে হবে, কেন হলো ফারুক সাহেবের ওই দাবিটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে ওইটাকে আমি বলবো, আমি আসতে চাই। কোনো রহমানের দুর্ভিক্ষ বেইমানিটাকে হয়নি। আপনি ছোট কথা আমি আসি, এই দুর্ভিক্ষ যে হলো, সেই দুর্ভিক্ষ জাহাজ মানে মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্য জাহাজ ফিরিয়ে নিয়ে গেল, জাহাজ অনেক জায়গায় ডুবিয়ে দিল, যে কারণে একটা অবস্থা সৃষ্টি হলো। বঙ্গবন্ধু তার উনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি আপনার ফিদুল কাস্ট্রোর সাথে পাটের বস্তা সাপ্লাইদের কথা বলেছিলেন, আমেরিকা নিষেধ করেছিল, যদিও আপনার কিউবার সাথে মার্কিন সরকারের সম্পর্ক খুব খারাপ বা আমেরিকার সম্পর্ক খারাপ, উনি বলে আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আমি একটা দেশকে দেবো। হ্যাঁ, কিউবা। বঙ্গবন্ধু তার অনড়, তার সাহসিকতা, তার ঐতিহ্য উনি বজায় রাখলেন, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছেন এত তেড়া এখনো আছে, এটা আমরা সোজা করতে পারি নাই, বিরোধিতা করেও পারি না, সে স্বাধীন হয়েছে, এই যদি বেঁচে থাকে তাহলে বিশ্বের নতুন একটা নেতৃত্ব গড়ে উঠবে। সেদিন তারা ষড়যন্ত্র করে দুর্ভিক্ষ সৃষ্টি করলো, বঙ্গবন্ধুকে হত্যা করলো। এখন আপনি আসেন, জিয়া রহমানের দায় কতটুকু? যদি 15 আগস্ট জিয়া রহমানই যদি হত্যাকাণ্ড সংঘটিত করবে, তো খন্দকার মুশতাক দেশের প্রেসিডেন্ট হবে কেন? 22 জন মন্ত্রী পরিষদের সবগুলি আওয়ামী লীগের নেতা, এমপিরা, মন্ত্রীরা হবে কেন? কেন জেনারেল শফিউল্লাহ এটা তো সেনাপতি আমন্ত্রিত হয়েছে জিয়া সাহেবের বন্দুকের তালের ভয়ে। এটা কিচ্ছু না ভাই, এটা আপনিও বুঝেন, আচ্ছা, আমিও আমি না, আপনারটা আপনি বলবেন, আপনাকে আমি ই করবো না, আমি আমারটা বলতে চাচ্ছি এটা, যে তাহলে পরে যে খন্দকার মুশতাক যখন সরকার গঠন করলেন, আপনি দেখেন খেয়াল করে, সমস্ত বাহিনী প্রধানরা গিয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনার বিডিআর থেকে শুরু করে যত সচিব, এবং আজকের এইচটি ইমাম, এই সরকারের যিনি আজকে উপদেষ্টা, এইচটি ইমাম সেই শপথ গ্রহণ অনুষ্ঠান সার্বিকভাবে গুছিয়ে দিয়েছিল ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে। সেই শপথ অনুষ্ঠানে সবাই গিয়েছিল, কে যায় নাই? একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যায়নি। তখন উনি যদি সবকিছু করবেন, উনি শপথ অনুষ্ঠানে যাবেন না? উনি ঘৃণা করেছেন যে খন্দকার মুশতাক যে কাজটি করেছে, আমি ঠেকাতে পারি না, যেহেতু আমার দায়িত্ব ছিল না, কিন্তু আমি এই শপথ অনুষ্ঠানকে না যে ঘৃণা করলো ওদের প্রতি। তখন না যাওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল, সবাই যাচ্ছে, আমি যাব না। জিয়া রহমান সাহসিকতা পরিচয় দিয়েছে, এই জন্য জিয়া রহমান জিয়া রহমানের তো দায়িত্ব ছিল ভাই। জিয়া রহমান ডেপুটি চিফ অফ স্টাফ, জেনারেল যে চিফ অফ স্টাফ, বঙ্গবন্ধু জিয়া রহমানকে ফোন করেন নাই, বঙ্গবন্ধু ফোন করেছিল জেনারেল শফিউল্লাহকে। জেনারেল শফিউল্লাহ 2-3 বার ফোন করেছেন, জেনারেল শফিউল্লাহ বলেছে স্যার আপনি পিছন দরজা দিয়ে পালিয়ে যান। আমি যদি এখানে বলি যে জিয়া রহমানকে যদি সেনাপ্রধান বানাতেন, তাহলে ওই খুনিরা হয়তোবা জিয়া রহমানের সাহসিকতার কারণে একবার বঙ্গবন্ধুর পক্ষে উনি ঘোষণা দিয়েছিলেন, ওরা ভাবতো বঙ্গবন্ধুর উপর আক্রমণ, জিয়া রহমান কিন্তু আমাদেরকে ছাড়বে না, ও তো চেষ্টাই করতো না। অথবা যদি করে ফেলতো, আর বঙ্গবন্ধু জিয়া রহমানকে ফোন করলে জেনারেল শফির মতো বলতো না আপনি পিছন দরজা পালিয়ে, উনি বলছেন আমি আসতেছি, আসতে গিয়ে হয়তো 32 নম্বর সামনে লাশ পড়ে থাকতো। অতএব উনি 2টা প্রমাণ করেছেন শপথ গ্রহণ না দিয়ে। এরপরে আপনি আসেন, 3রা নভেম্বর পর্যন্ত খেলা চললো, চলতে চলতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ খন্দকার মুশতাকের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল। ওই রাত্রে জিয়া রহমানকে বন্দী করলো। পৃথিবীর ইতিহাসে আপনি দেখাতে পারবেন একজন সেনা প্রধানকে গ্রেপ্তার করেছে একজন ব্রিগেডিয়ার জেনারেল, এভাবে তাকে গৃহবন্দী করে রাখলাম, এবং গৃহবন্দী করে রেখে খন্দকার মুশতাকের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ওই রাত্রে এই কর্নেল খুনি ফারুক রশিদেরা জেলখানে গিয়ে জাতীয় নেতাকে নির্মম হত্যা করলো। হত্যা করার পর নেগোসিয়েশন কার সাথে আসলো? ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের সাথে নেগোসিয়েশন আসলো, জামাত থেকে দেশের বাইরে চলে যেতে দাও নিরাপদে, তাহলে আমরা কিছু বলবো না, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। খালেদ মোশাররফ নিজে তাদেরকে পাঠিয়েছে, তাহলে দায় কোথায় জিয়া রহমানের বলেন? তারপরে 7 তারিখ জিয়া রহমান বন্দী থাকলেন, ধরেন আমি সব বাদ দিলাম, 7 তারিখে জিয়া রহমানকে মেরে ফেলতো, সেটা বন্দী, পারে নাই তো। সে তো যুদ্ধ করে নাই। 7 না না, তারিখে জিয়া রহমান যদি মারেনি, বন্দী, মরেও নাই, মারেও নাই, মরেও নাই, উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, এবং এবং জিয়া রহমানকে মুক্ত করলো কারা? জিয়া রহমানকে মুক্ত তো বিএনপি তখন জন্ম হয় নাই, জিয়া রহমানকে মুক্ত করলো কারা? ওই তারা। তারা কারা? তারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগের নেতাদেরকে যারা
এমপিদেরকে যারা ঈদের ময়দানে হত্যা করেছিল, কিবরিয়া সাহেব থেকে শুরু করে সেই হাসানুল হক ইনু এবং কর্নেল তাহের, যারা সরকার গুপ্তের ক্ষমতা দখল করছিল, তারা খালেদ মোশাররফকে পরাভূত করার জন্য তারা সেদিন জিয়া রহমানের কাছে গিয়েছিল। জিয়া রহমানের সাধারণ সৈনিকদের মধ্যে তার একটা জনপ্রিয়তা ছিল। এবং সেদিন আপনার মনে আছে ফারুক ভাই, যে ক্যান্টনমেন্টের স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই, হাবিলদারের উপর অফিসার না। এই স্লোগানটা কাজ ছিল কর্নেল তাহেরের। সমস্ত মানে যারা মেজর র্যাঙ্ক তাদেরকে হত্যা করা শুরু করলো। একজন বোন মেডিকেল করে ডাক্তার, তাকে নৃশংস হত্যা করা হলো। মেজর তাদের ব্যাস ফেলে দিয়ে, পোশাক ফেলে দিয়ে তারা লুঙ্গি পরে পালানো শুরু করলো। জিয়া রহমান ওখান থেকে বের নিয়ে আসে, মানে পেশাদারিত্ব ফিরিয়ে রাখলো, আর্মিদের ফিরিয়ে নিয়ে আসলো। সেদিন কর্নেল তাহের, হাসানুল হক ইনুরা জিয়া রহমানকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু তারা সেদিন জিয়া রহমানকে মুক্ত করে নাই। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে পরাভূত করার জন্য তারা জেনারেল জিয়া রহমানকে বের করে নিয়ে আসলে, কিন্তু জিয়া রহমান এই অবস্থা দেখার পরে তার জনপ্রিয়তা দিয়ে, তার পেশাদারিত্ব দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে ক্ষমতার পাদবীতে এসেছিল। এখন যদি ফারুক ভাইকে প্রশ্ন করি যে ফারুক ভাই, যদি কর্নেল তাহেরের ক্ষমতার পাদবীতে আসতো, যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য, ক্ষমতা দখল করার জন্য যারা দল গঠন করলো, গণবাহিনী গঠন করলো, বিপ্লবী সৈনিক সংস্থা গঠন করলো, তারা কি এই আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করতে দিত? কোনোদিনও দিত না। কর্নেল তাহের, এ পর্যায়ে ফারুক ভাই বলবেন দয়া করে। জি, চলুক। কর্নেল তাহেরের কথা যেটা বলবো, একমাত্র লোক যে নাকি এই সমস্ত জাসদ বা অমুক এগুলির জন্য জিয়াউর রহমান না, অন্য সবাইকে বলেছে তাকে অ্যারেস্ট করো। ওনার কথা বহুলাংশে সঠিক। যেমন ক্যান্টনমেন্টের ভিতরে অনেক হত্যা হয়েছে এবং জিয়া সাহেবকে মেরে ফেলার কথা, তাকে না মেরে তাকে অ্যারেস্ট করেছে। এটা করেছে অবশ্য খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ একটু দেশপ্রেমিকই ছিল বলতে গেলে। সে বঙ্গবন্ধু হত্যাটা সে সহ্য করতে পারেনি। ওই মুহূর্তে সে বুঝে ফেলেছিল যে এটার মধ্যে কে কে ইনভলভ আছে। এর মধ্যে জিয়াউর রহমান এক নাম্বার ইনভলভ, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু ওই যে হাতের শক্তিটাকে একটা কাউন্ট করে ভাই। যে যত কথা হোক, আমি আজকে ক্ষমতাবান, আমি কিন্তু যা মলাদা করে দিব, কালকে আমার ক্ষমতা থাকবে না, আপনি এসে আমাকে সোজা করে দিবেন। এই জিনিসগুলি আমাদের সমাজ থেকে চলে যাওয়া উচিত আমি মনে করি। আজকে যত কথা আমার ভাই সাহেব বললেন, হাবিব সাহেব এত কথা বলার সুযোগ আগে কোনোদিনই পাননি, আমি ইন্টেনশনালি তাকে দিয়েছি। কারণ জাসদের কথা যখন চলে আসছে, বলেন আপনি যে আমরা বললে তো বলবে যে জাসদের এই সেই অমুক সমুক। তো এই যে পুরো ঘটনাটা যদি আমি বলি যে হ্যাঁ, জাসদ মিলিত হয়ে এইখানে একটা ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল। এই যে করেছিল, এর মধ্যে নেতা কে ছিল? খালেদ মোশাররফ। আচ্ছা, খালেদ মোশাররফ নেতা, উনি কাকে নিয়ে? এই কর্নেল তাহের এবং যার কথা বললেন ভাই সাহেব, যে কথাগুলি বললেন, কর্নেল তাহেরের গ্রুপ সবাই মিলে তখন ক্ষমতাটা নিতে চেয়েছিলেন, কিন্তু নিতে পারেনি। কারণ এর মধ্যে ইনভলভমেন্ট ছিল আপনার সমস্ত এই যারা রাজনীতি বলে রাজনীতির কাটা হয়ে যারা ছিল পাকিস্তানের, তারা এটাকে কোনোদিন আপন করে নেয়নি। আর সেই নেয়নি বলে ওই গ্রুপটা চলে আসে এদের সাথে। আমরা যখন কথা বলবো, ওই কথার মধ্যে হয়তো অনেকে মজা পাবে না, কিন্তু এটাই সত্যি যে যখন জিয়া সাহেবকে ধরে অ্যারেস্ট করলো চিফ আর্মি, তিনি ছিলেন আর্মির চিফ ছিলেন, তাকে যখন অ্যারেস্ট করা হলো, ইয়ে ভাই বলে গেছে যে একজন আর্মি চিফের কিভাবে অ্যারেস্ট করে। একজন জাতির পিতা, যার ডাকে দেশ স্বাধীন হয়েছে, তাকে কি করে হত্যা করে সেটা বান্না করে আপনি জিয়াউর রহমানের কথা বলছেন। আরে জিয়াউর রহমান তো অনেক পরে, আগে আসেন এক এক করে জেল হত্যা আসেন। আমার এইগুলি একটা একটা করে যখন ধরবো তখন কিন্তু অনেকের প্রবলেম হবে। খন্দকার মোস্তাকের কথা বলেন, মোস্তাক তো চিরদিনের বেঈমান। বঙ্গবন্ধু উদার মনা একটা শিশুর মতো মন বলেই তার মতো একটা লোককে তিনি রেখেছিলেন পাশে। তিনি জানতেন যে এই লোকটা একদিন ক্ষতি করতে পারে, আর তা না হলে এতগুলি লোক, এতগুলি মন্ত্রী এক সেকেন্ডে সব চলে গেল।
এই মিডিয়ার সামনে যে আমরা আপনাদের সামনে আপনাদের সাথে আছি। কি দুনিয়া! আমি যেটা জানি, আমাদের ছাত্র লীগের একজন বিখ্যাত লোক, বিখ্যাত, তার মেয়ে অনেক সুন্দর করে কথা বলেন, তার ওয়াইফ কথা বলেন। তাদের এই জিনিসগুলি যখন আমি দেখি, অবাক হয়ে যাই যে এরা কিভাবে কথা বলে বাবার সম্বন্ধে এবং জাতি সম্বন্ধে। জাতিকে যা বলে তা বলে, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখে। এটা ঠিক না ভাই। এই যে যতগুলো কথা বলেছে, সব আমি যদি মেনে নিয়ে বলি যে আমি জিয়াউর রহমান সাহেবকে ক্ষমা করতে পারি না। আমারটা আমি বলে দিলাম। আমার তো এখানে বলার আর কিছুই নাই। আমি ওই একটা কথাই জানি, আমি চিনি বঙ্গবন্ধুকে, আমি অন্য কাউকে চিনি না। আর যদি বলে যে আপনি এই দেশের ব্যাপারে কি চিন্তা করেন, আমি বলবো যে দেখেন হাবিব ভাই, ধৈর্য ধরুন। আপনারা সবাই মিলেই তো মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু বলেছিল সোনার বাংলা দিমু, সেই সোনার বাংলার পরিবর্তে তাকে কি দিলেন? কতগুলি বুলেট দিলেন। ছোট্ট শিশু রাসেলকেও মেরে ফেললেন। যান মারেন, মারছেন, এখন আর এইটা তো উঠে আসবে না। কিন্তু সোনার বাংলাটা দেখানোর জন্যে যে চেষ্টা করছে আজকে প্রধানমন্ত্রী, সেটা তো করতে দিবেন। সেই প্রধানমন্ত্রী যে এগিয়ে যাওয়া, প্রত্যেকটা জায়গাতে আপনারা প্রোপাগান্ডা করেন। উন্নয়নের প্রতিটি জায়গায় আপনারা নোংরা হাত বাড়িয়ে দেন। কেন? কি অন্যায় করেছিল? আজকে যদি বেগম খালেদা জিয়া বলতেন এই কথা, আমার মুখ দিয়ে আজ পর্যন্ত কোনোদিন খালেদা জিয়াকে একটা বাঁকা কথা বলিনি। তো এই জায়গায় আসেন না, এই জায়গায় আসলেই আপনি দেখবেন সব ঠিক। আমি তো ওপেনলি বলি যে একটা প্ল্যাটফর্মে আসেন, আমরা দাঁড়াই, দাঁড়ায় সবাই একসাথে বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা বললে কি আবার নতুন করে দেশ স্বাধীন হবে? হবে না। আমরা একটা প্ল্যাটফর্মে যে কোনো একটা কিছু নিয়ে দাঁড়াবো। ওইখানে আমরা জিয়াউর রহমানকে নিয়ে দাঁড়াতে পারি না। ওইখানে যুদ্ধে ডাক দিল কে? বঙ্গবন্ধু। এবং জেল খাটলো কে? বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধু তার জীবনের যত ইতিহাস এই ৭ই মার্চে ইনভলভ আছে। এই ইতিহাসগুলো নিয়ে সে থ্রো করেছে যুদ্ধের। সেই যুদ্ধে আমরা যুদ্ধ করেছি, আপনি আমি, আমরা বেঁচে আছি। আমি তো একটা ইতিহাস, আমার ইতিহাস কোথাও লেখা আছে? দেখেন তো। প্রথম রাত্রে আমি এবং নাদের, আমি, আমাদের একটা গ্রুপ 18 জনের, প্রথম পাকিস্তান আর্মির উপরে গুলি করি। পাকিস্তান আর্মির উপরে গুলি করি, কিন্তু এখন যখন যাই পুলিশের দাওয়াতে, তখন তারা খুব গর্ব করে বলেন, আমার ভালো লাগে অবশ্য। আমি চিন্তা করেছি এরপরে আমি এটা বলবো। তারা বলেন যে আমরাই যুদ্ধ করেছি, 25শে মার্চ এই করেছি ওই করেছি। তো এইরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলি চলে আসে। সেটা তো রাজারবাগ পুলিশ লাইন্সে তো আমরা যদ্দূর জানি, এটাই তো জেনে আসছি যে প্রথম পুলিশের না সাথে। ভাই, না, ওইটা নিয়ে ওই সাবজেক্টে আইসো, পরে বলে দেব যে রাজারবাগ পুলিশ লাইন আসছে ধোলাই খালের পরে। এটা কেউই জানে না, কেউ বলতে পারবে না এরপরে কি আসছে। এটা বলতে পারবে? এটা আমি বলবো না। আমি একটা বড় পাইলে যেখানে তাহলে বলা যাবে তাহলে সুন্দর করে। পুলিশের যে দাবিটা করে আসছে প্রতি বছর, তো আমরা এটাই জেনে আসছি, এটা একদম প্রতিষ্ঠিত সত্য। তাহলে এই ব্যাপারে আপনার আপত্তি আছে? আসলে পুলিশের সাথে সংঘর্ষ হয়নি প্রথম 25শে মার্চের না, রাতে যে না, ওইটা অনেক পরে, আমাদের সাথে গোলাগুলি হওয়ার পরে আমরা ওই বড় ইয়ের আওয়াজ পেলাম। তখন অ্যাটাক যখন করে, তখন তারা গুলি করতে করতে যায় এবং সমস্ত আর্মস নিয়ে নেয়। এই তখন পাকিস্তান। আপনারা গুলি পেলেন কোথায়? আপনাদের কাছে বন্দুক আসলো কোত্থেকে তখন? আরে আমাদের কাছে তো আগেই বন্দুক তখন আসছিল, নাইলে আমরা করি কি করে? থানার থেকে বন্দুক নিয়েছি, দোকান ভাঙা বন্দুক নিয়েছি, যার সাথে পরিচয় আছে সে দিয়ে দিছে। আমাদের এগুলো অভাব হয়নি, আমাদের এগুলার কোনো অভাব ছিল না। আমরা কেন, প্রতিটি মুক্তিযোদ্ধা এই জিনিসগুলো করেছে তখন, তাছাড়া কোনো উপায়ই ছিল না। একটা ডালা পেলে ওইটা দিয়েও আমরা হিট করার চেষ্টা করেছি। ক্ষুধার্ত গাছের পাতা নিয়ে ধুয়ে
চাবিয়ে খেয়েছি। তো এগুলি তো আছে এই মুক্তি। উনি তো একটা কথা আমার খুব ভালো লেগেছে যে এরা কারা। একটা ছবিতে আমার একটা ডায়লগ ছিল ভাই, আমি আমার টুআইসির লাশটা নিয়ে যাব, আমি ইয়েকে বললাম আমার টুআইসিকে যে আমি জানি না তোমার লাশ আমি নিতে পারবো কিনা। মারা গেল। মারা যাওয়ার পর ঠেলাগাড়ি যে অ্যাসিস্ট্যান্ট সে ওই দিন আসে নাই। তো ঠেলাগাড়িওয়ালারা বললো যে ভাই আমার একটু হেল্প করতে পারো। বলে কিরকম? যে আমি লাশটা কয় আপনারা তো জাতির লীগে যুদ্ধ করছেন, দেখেন গা গিয়া কি হইতাছে 16ই ডিসেম্বরের কথা। তখন ওইটা ওই লাশটা নিয়ে ঢুকে উঠালাম এই তোমার ঠেলাগাড়িতে। ঠিক তখনই কাট টু শট দেখা গেল যে চিৎকার করে কিছু ট্রাক যাচ্ছে, জয় বাংলা জয় বাংলা। তখন একটা মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার মুখে শোনা গেল এরা কারা। এই যে ডিফারেন্সের কথা বলতেছো, চলচ্চিত্র এত ডেঞ্জারাস জিনিস, আজকে এত বছর পরের কথা এখন বলতেছি এরা কারা। তো উনি ওই সেম কথাটা বলেছে যে ফারুক ভাই ওরা কারা, ওরা হলো তারাই, ওরা তারাই আমাদের ভাই, আমাদের বংশের লোক, আমাদের ভালোবাসে, আমরা এই সমাজেই বাস করি। কেউ কখনো মিথ্যা বলি, কেউ কখনো সুন্দর করে কথা বলি, বলে নিজের কাজটা নিয়ে নিই, এবং আমাদের মতো লোক গেলে তাকে যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এইটা বোধহয় আপনি জানেন না। আমাদের মতো মানুষ গেলেও ধাক্কা খায়। তো এই যে ধাক্কা খাই, এই ধাক্কার ইটা আগে দেন। বিএনপি তো করেন, এই ধাক্কার আগে কিভাবে ধাক্কাটা সামলাবো সেটা দেন না। আর মাঠে নেমে যান, এই আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুনিয়ার কথা কইতে থাকেন। প্রধানমন্ত্রী যে কাজটি করছেন বা করেছেন এই পর্যন্ত, এই কাজ যদি উনি না হতেন, তাহলে এখন না আমার মনে হয় কেউ পারতো না। এইটা ভাই স্বীকার করতে হবে। কারণ এটা শুধু টাকা হলে হয় না, মন আপনার মানসিকতা। আপনার কথাতে আমি স্পষ্ট কিছু ক্ষিপ্ততা দেখতে পাচ্ছি, আবেগ এবং অভিমানের সুরও ভেসে আসছে। যে বর্তমান বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে জামুকা বা অন্যান্যদের, সেখানকার নেতৃত্বের প্রতি আপনার প্রশ্ন আপনি রেখে যাচ্ছেন, এটা কিন্তু স্পষ্ট আসছে। তো না, আমি প্রশ্ন রেখে গেলাম।